নমস্কার, নিউজ অনলি 24 এর দর্শকদের স্বাগত জানাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী ছাড়া এই পৃথিবী কিন্তু অর্ধেক, নারী ছাড়া চলে না কিন্তু। অথচ আমরা এই নারী, আমরা এই মহিলারাই কিন্তু নিজেদেরকে সবসময় পিছিয়ে রাখি বলতে আমি বলতে চাইছি যে আমরা কিন্তু কখনোই নিজেদের সম্পর্কে সেরকম ভাবে সচেতন হই না। সংসারের কাজ, বাড়ির কাজ, ছেলে মেয়ে দেখা, স্বামী দেখা, ভাই, সবাইকে সামলে আমরা আমাদের জন্য সময় কিন্তু খুব কম দিই। কিন্তু অনেক সময় এই অবহেলাই আমাদের ডেকে নিয়ে আসে অনেক বিপদ। তাই আমরা নারীদের সচেতন করতে উপস্থিত হয়েছি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব বসাকের কাছে। তিনি একজন রোবোটিক, ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জনও বটে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই। আমাদের এই মহিলাদের, যারা আমরা বিশেষ করে কাজকর্ম করি, তাদের তো অনেকই সমস্যা, কিন্তু বাড়িতেও যারা থাকেন, গৃহ সামলান, তাদেরও কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। তো কি ধরনের সমস্যা, খুব ছোট ছোট সমস্যাও কিন্তু অনেক সময় দেখা যায়। তো কি হতে পারে, মানে আমি বলতে চাইছি একজন মেয়ে যখন একটু বড় হলো, একদম ছোট অবস্থায় নয়, একটু বড় হলো, কৈশোরে পৌঁছলো, তারপর থেকে মেয়েদের কি কি সমস্যা হতে পারে? খুব ভালো, আপনার প্রশ্নের মধ্যে আরো অনেক জটিল প্রশ্ন লুকিয়ে আছে। তো সেগুলো ডিসকাস করার আগে আমি প্রথমে জানিয়ে দিই যে যেহেতু আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমরা কিন্তু এন্টায়ার ওই ধরুন জন্ম থেকে তো নয়, কারণ জন্ম থেকে ধরুন 10-11 বছর পর্যন্ত তারা পিডিয়াট্রিশিয়ানের কেয়ারেই থাকে। তারপরে যেটা হয় হচ্ছে যে তাদের যখন মেনস্ট্রুয়েশন শুরু হলো, যেটাকে আমরা বলি মেনার্কি, প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হলো, তারপর থেকে কিন্তু তাদের কিছু শারীরিক গঠনে চেঞ্জেস আসে, যেগুলোকে এই সময়টাকে বলা হয় টিনেজ বা অ্যাডোলেসেন্স, আমাদের ভাষায় অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স টাইমে দেখবেন একটা বড় হওয়ার, হঠাৎ লম্বা হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে একটা গ্রোথ ফেজ। সেই গ্রোথ ফেজের সাথে সাথে আরো যেগুলো গঠনমূলক চেঞ্জেস আসে, সেগুলোকে বলা হয় চেঞ্জেস ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গান। তো স্তন বাড়তে শুরু করে, ডেভেলপ করতে শুরু করে, নানান জায়গায় লোম, যেগুলো আমরা বলি সেক্সুয়াল হেয়ার গ্রোথ হয়। তো এগুলো পার্ট অফ দ্য নর্মাল প্রসেস অফ ডেভেলপমেন্ট। তো এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল, এই যে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ। এই সময় মেয়েদের কিছু অসুবিধা হতে পারে, যেগুলো হয়তো ওরা বুঝে উঠতে পারে না, বা মাদেরকে বা তাদের বন্ধুদের ভালোভাবে ব্যাখ্যা করতে পারে না। তো সেইখানে আমি বলতে চাই যে ফার্স্টে এখন যেগুলো আমাদের কাছে খুব বেশি আসে, সেটা হচ্ছে যে সেক্স হরমোন রিলেটেড বা হরমোনাল সমস্যা। একটা টার্মিনোলজি ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। এখন ফরচুনেটলি সেই টার্মিনোলজিটা চলে গেছে, খুব রিসেন্টলি সেটা পরিবর্তন হয়েছে। এখন মানে হচ্ছে পলিসিস্টিক মেটাবলিক এন্ডোক্রিন সিনড্রোম। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে আগে একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে চলে আসতো এবং মা বলতো যে আমার মেয়ের সিস্ট হয়েছে। এইটাই মিসনোমার, মানে ওভারিতে সিস্টটা পিসিওএস এ যেটা হয় হচ্ছে হরমোন জনিত কারণে, যেহেতু ওভারিতে ডিম্বাণু ঠিক মতন তৈরি না হওয়ার দরুন তাদের কিছু সমস্যা দেখা যায়, যেরকম হচ্ছে যে মাসিকটা ঠিক মতন আসছে না বা ইররেগুলার মেন্সেস। তারপরে দেখা যাচ্ছে যে তাদের হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে, তাদের মুখে, শরীরে বিভিন্ন জায়গায় পিম্পলস বা অ্যাকনে বলি, অ্যাকনে আসছে, কখনো খুব বেশি ঋতুস্রাব হচ্ছে। হ্যাঁ, ঋতুস্রাব হচ্ছে, ফেসে হেয়ার আনওয়ান্টেড, মানে যে সব জায়গায় মহিলাদের লোম থাকা উচিত না সেই সব জায়গায়। তো এইগুলো একটা একটা হরমোনাল সমস্যা, জটিল সমস্যা। এদের বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমই দেখা যায়। বা আপনি যেটা বললেন যে ঋতু বা মেনস্ট্রুয়েশনের প্রবলেম, বেশি হচ্ছে কম হচ্ছে সবই প্রবলেম। আরেকটা যেটা হতে পারে যে মাসিকের সময় যে আমরা বলি ব্যথা বা ডিসমেনোরিয়া যেটা বলা হয়, মানে এক একজনের প্রচন্ড ব্যথা হয়, সে তো বিছানায় শুয়েই তাকে বেরোতেই পারে না, এইরকম হয়। তো এইগুলো সংক্রান্ত প্রবলেম হতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে প্রাইভেট পার্টসে
ডিসচার্জ হলো, ব্যথা হলো, চুলকুনি হলো, এগুলো কিছু কিছু সমস্যা দেখা যায়। আর এখন তো মানে ইউজুয়ালি 18 বছর পরে বাড়ি থেকে সবাই বেরিয়ে চলে যাচ্ছে পড়াশোনার জন্য, অনেক দূর দূর জায়গায় চলে যায়, অন্য দেশে চলে যায়, সেখানে এনভায়রনমেন্ট অন্যরকম, খাওয়া দাওয়া অন্যরকম। তো সবকিছু মিলিয়ে এই এজ গ্রুপটা খুব ভালনারেবল। তারপরে আমরা যেটা দেখি হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে ধরুন অ্যাডোলেসেন্ট পেরিয়ে গিয়ে 20 বছর থেকে রাফলি নেক্সট 30 বছর 50 বছরের কাছাকাছি গিয়ে এই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কিন্তু কোনো স্পেসিফিক কিছু প্রবলেম মহিলারা ফেস করেন। সেগুলো ইট কুড বি আবার মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেম হতে পারে, আর কিছু আরও হতে পারে যে ইনফার্টিলিটি, যেটা মানে গর্ভ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আসছে না, তো ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেম হতে পারে, বা ইনফেকশন রিলেটেড প্রবলেম হতে পারে। ফরচুনেটলি এই এজ গ্রুপে ক্যান্সার অত কমন না। ক্যান্সার হচ্ছে 40-45 বছর পর থেকে আমরা দেখি রিপ্রোডাক্টিভ অর্গানে, মানে জরায়ুতে, ওভারিতে, টিউবে নানান ধরনের ক্যান্সার হতে পারে। তো সেইগুলো হচ্ছে আরেকটা এজ গ্রুপ। তারপরে আরো জটিল যেটা সমস্যা হচ্ছে যে মেনোপজের কাছাকাছি গিয়ে, পেরিমেনোপজ এন্ড মেনোপজ এন্ড পোস্ট মেনোপজ। তো এইটা এখন যেহেতু আমাদের লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে, এখন মহিলাদের লাইফ স্প্যান 75-এর উপরে, তো দেখা যাচ্ছে যে দীর্ঘদিন মহিলারা যে হরমোনে অভ্যস্ত ছিল শরীর, সেই হরমোন না থাকার দরুন আরেকটা ধরনের প্রবলেম আসে, সেগুলো সব মেনোপজাল প্রবলেম রিলেটেড। আর এই গ্রুপে ক্যান্সারটাও ইম্পর্টেন্ট, কারণ ব্রেস্টের ক্যান্সার, ওভারির ক্যান্সার, টিউবের ক্যান্সার, জরায়ুর মুখের সার্ভাইকাল ক্যান্সার, এগুলো আমরা দেখতে পাই। সুতরাং আমি ওভার দ্য লাইফ স্প্যান অফ আ ওমেন, মানে পুরো একটা মহিলার মেয়ে থেকে শুরু হয়ে, মানে জন্ম থেকে শুরু হয়ে মেয়েদের, তারপরে যখন মাঝ বয়সে থাকে, তারপরে মেনোপজ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং বিস্তার একটা টাইম ফ্রেম। তো ডিফারেন্ট মানে প্রবলেমস আছে, তার সলিউশন গুলো অন্যরকম। তার মানে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমাদের মানে আমরা সচেতন কিভাবে হব? হ্যাঁ, তো এবার স্পেসিফিক কিছু জায়গায় আসা যাক। প্রথমেই যেটা হচ্ছে যে মাসিক বা মেনস্ট্রুয়েশন রিলেটেড। আমাকে এসে অনেকেই বলে যে আমার না একটা মাসিকটা ঠিক মতন হয় না, ইরেগুলার মানে অনিয়মিত না, নট নেসেসারিলি ইরেগুলার না, উনি মনে করছেন যে আমার ঠিক মতন হচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমাদের একটা ডেফিনেশন, সবকিছু প্রবলেমের একটা নর্মাল ডেফিনেশন আমাদের জানা দরকার। তো মেনস্ট্রুয়েশন যখন বলে যে ঠিক মতন হচ্ছে না, তখন কিছু জিনিস আমাদের ফার্স্টে জানতে হয়। একটা হচ্ছে আপনার কি সময় মতন মেনস্ট্রুয়েশন আছে? এবার সবাই মনে করে এই 28 থেকে 30 দিন বেদ বাক্যের মতন ওই সময়ই আসার কথা না। আপনি 24 দিন থেকে শুরু করে 38 দিনের মধ্যে যদি আপনার মাসিক আসে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কারো কারো হচ্ছে 30 থেকে 35 দিনের মধ্যে আসে, কিন্তু কোনোভাবে মাথায় ঢুকে গেছে যে 28 দিনে আসছে না বলে আমার প্রবলেম, মানে চলে আসছে। তো আপনার প্রবলেম না, কোনো প্রবলেমই নেই। এই নর্মাল রেঞ্জটা হচ্ছে 24 থেকে 38 দিন। এর মধ্যে যদি আপনার সাইকেলটা ভেরিয়েশন হয়, তাহলে জানবেন এটা মোটামুটি ঠিকই আছে, নর্মাল। কিন্তু কারোর দেখা যাচ্ছে যে কোনো মাসে 24 দিনে আসছে, আবার কোনো মাসে 35-38 দিনে আসছে। এই ভেরিয়েশনটা যদি খুব ফ্রিকোয়েন্টলি হয়, তাহলে হয়তো এটা নর্মাল নয়, তাহলে আপনার এইসব ক্ষেত্রে আপনার ডাক্তার পরামর্শ নেওয়া উচিত। আর আরেকটা কি, যে এটা তো বললাম যে সাইকেল ডিউরেশন, আর এটা হচ্ছে মাসিকটা যখন শুরু হয় তখন কতদিন থাকে। ইউজুয়ালি থাম্ব রুল হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এবার অনেকে বলে যে আমার না মাসিকটা ফ্লোটা হয়ই না। এবার হিস্ট্রি দেখে বোঝা গেল যে না, ওনার ফ্লোটা হয়, কিন্তু প্রথম ওই 2 দিন হয়ে থেমে গেল, কিন্তু তার মাথায় ঢুকে গেছে এই 3 থেকে 4 দিন আমার হওয়া দরকার। কেউ বলেনি যে 3 থেকে 4 দিনই হবে, তারও একটা ভেরিয়েশন আছে। সুতরাং 2 থেকে শুরু করে 7 দিনের মধ্যে আপনার যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়, আর অ্যাডিকুয়েট অ্যামাউন্টটা কি আমাদের টেক্সট বুকে লেখা থাকে 80 ml। এখন কি করে আপনি মাপবেন, এটা বড় প্রশ্ন। কিন্তু সেটারও একটা মাপ আছে, যে আমরা বলি যে যদি দিনে 2টো কম প্যাড ইউজ করতে হয় তাহলে কম, আর যদি 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর বা আরো ফ্রিকোয়েন্টলি প্যাড চেঞ্জ করতে হয় এবং রাত্রিরে উঠতে হয়, কারণ ওভার ফ্লাডিং হচ্ছে, এইগুলো সাইন্স যে বেশি মেনস্ট্রুয়েশন হচ্ছে।
আরেকটা কি ক্লটস, অনেকের ক্লটস কমন, ছোট স্বল্প অল্প ক্লট বা ছোট ক্লট, ছোট মানে আমি বলি 25 পয়সা সাইজ, কয়েনের সাইজ, এগুলো নর্মাল। কিন্তু যদি বড় সাইজের ক্লট হয়, খুব ফ্রিকোয়েন্ট ক্লটিং হচ্ছে 1 টাকা সাইজের উপরে, মানে সাইজটা ইম্পর্টেন্ট, আমাকে হাত দিয়ে দেখাতে হবে যে এই সাইজ আমার ক্লটটা, এটাও অ্যাবনর্মাল। সুতরাং আমি নর্মালের ডেফিনেশন জানলে আমি অ্যাবনর্মাল কি সেটা বোঝানো সুবিধে। তাহলে দুদিন যদি কারোর হয় অসুবিধা নেই, সেটা তার যদি নর্মাল ফ্লো হয় 2 থেকে 3টে প্যাড চেঞ্জ করতে হচ্ছে, সেটাই তার নর্মাল। আচ্ছা। আবার কেউ কেউ বলে যে আমার একদম নর্মাল ফ্লো, কতদিন ফ্লো, আমার 8 থেকে 10 দিন, সেটা তো নর্মাল না। তখন বলেন যে না আমার শুরু থেকেই এরকম, তো তার কাছে সেটাই সে নর্মাল ধরে নিয়েছে। আচ্ছা। এবং এই যে বেশি ফ্লো হওয়াতে কয়েকটা প্রবলেম হয়, একটা হচ্ছে যে শারীরিক দিক থেকে তো একটা অস্বস্তি বোধ হয়, উইকনেস, টায়ার্ডনেস হয়। আরেকটা হচ্ছে যে খুব দ্রুত হিমোগ্লোবিন ড্রপ করে। আমাদের শরীরে হিমোগ্লোবিনটা তৈরি হয় আয়রন বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস থেকে, ফোলেট, ফোলিক অ্যাসিড, ভিটামিন B12, এগুলো সব হেল্প করে আয়রন বিল্ডিং এর জন্য। তো খুব ঘন ঘন বেশি বেশি পিরিয়ডস হলে কিন্তু রক্ত শূন্যতা আসে, দ্যাট ইজ অ্যানিমিয়া। অ্যানিমিয়া আমাদের দেশে মস্ত বড় একটা পাবলিক হেলথ প্রবলেম। সুতরাং আপনাদের যদি মনে হয় যে খুব হেভি ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ করা উচিত এবং তারপরে টেস্ট করে যা যেরকম বেরোবে সেই অনুযায়ী চিকিৎসা করা উচিত।